যে জিৎ ফ্যানরা যারা আমাকে বুমেরাঙের টাইটেল ট্র্যাকটা যখন আমি রিয়াকশান করেছিলাম তখন উত্তম মধ্যম যা খুশি বলেছো, তোমরা দেখতে গেছো সিনেমাটা? আমি কিন্তু পয়সা খরচা করে গিয়ে দেখে এসেছি, কিন্তু তোমরা কি দেখতে গেছো আদৌ? যদি দেখতে যাও এবং লোককে এনকারেজ করো দেখার জন্য, কারণ এই সিনেমাটা কিন্তু চলতে হবেই। হে গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বুমেরাং সিনেমাটাকে নিয়ে। তো এই যে সিনেমাটা, আমার মনে হয় যদি বল্লভপুরের রূপকথার পরে দম ফাটা হাসি যদি থাকে তাহলে হচ্ছে এই সিনেমাটা, ঠিক আছে? মানে এই সিনেমার মধ্যে সব কিছু সঠিক ব্যালেন্সে কিন্তু আছে। মানে কমেডি, একটা হাসির ছবি সব থেকে কিন্তু বেশি মানুষকে ক্যাটার করতে পারে। অ্যাকশন সিনেমার জন্য কিন্তু যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা একটু বয়স্ক মানুষজন, তারা কিন্তু যেতে একটুখানি হলেও দ্বিধাবোধ করবেন। তবে হাসির ছবি যদি ভালো করে বানানো যায় তাহলে কিন্তু সেই সিনেমাটা অনেকখানি একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। যদি আমি এক্সাম্পল দিই কেঁচো ঘুরতে কেউটে, এই সকল সিনেমাগুলো কিন্তু অনেকখানি বড় একটা অডিয়েন্সকে ক্যাটার করে, এবং বুমেরাং সেরকম একটা সিনেমা হয়েছে। যদি বল্লভপুরের রূপকথার কথা আমি এখন বলি, কারণ বল্লভপুরের রূপকথা কেন বলছি, কারণ কি বল্লভপুরের রূপকথা একটা সারপ্রাইজ ছিল গোটা ইন্ডাস্ট্রির কাছে। ভালো কমেডি ছিল ওখানে। বুমেরাঙেও কিন্তু সেই সমস্ত দিকগুলো অনেক ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। তো এবার একে একে পজিটিভ দিকে চলে আসি। তো পজিটিভ দিক তো এই সিনেমার অত্যন্তই আছে। মানে কিছু সিনেমা হয় না খামতি, মানে সেই অনেক কষ্ট করে সেই খুঁজে খুঁজে বের করতে হয়। তো বুমেরাং হচ্ছে ঠিক সেরকমই একটা সিনেমা। এখন ব্যাপারটা হচ্ছে যে জিৎ, সুপারস্টার জিৎ বা মেগাস্টার জিৎ যাই বলি না কেন, তিনি ইন্ডাস্ট্রিতে আছেন অলমোস্ট 24 বছর। এবার 24 বছর ধরে যখন একজন অভিনেতা কাজ করছেন, তখন তিনি জানেন যে কোন কোন জিনিসগুলো ওয়ার্ক করবে এবং কোন কোন জিনিসগুলো ওয়ার্ক করবে না। এবং তার থেকেও বড় কথা একটা যেটা ব্যাপার, যে জিতের যদি কেরিয়ার গ্রাফটাকে আমরা ভালো করে দেখি, যে জিৎ প্রথমে ফ্যামিলি অডিয়েন্সদের কিন্তু খুব প্রিয় ছিলেন। তারপর সেখান থেকে তিনি একটা ইয়ং ফ্যানবেসকে ক্যাটার করেছেন এই ওয়ান্টেড, জোস, এই টাইপের সিনেমাগুলো দিয়ে আওয়ারা। এবং তারপর এখন এসে 2020 থেকে যে সিনেমাগুলো তিনি করেছেন, সেইখানে আমার মনে হয় যে তিনি আবার নিজেকে আলাদা করে দেখতে চেয়েছেন। কারণ এরপরেই কিন্তু জিতদার আসছে কি পরমব্রতর সাথে একটা হরর কমেডি, মানে কমেডিটা কিন্তু তিনি মাথায় রাখছেন, এবং তার মধ্যে স্কেলিং তো আছে। তো জিৎ হচ্ছে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এই সিনেমার জন্য। কারণ আমরা সবাই জানি জিৎ কত ভালো একজন অভিনেতা। আমরা সব জানি যে জিৎ নিজের খালি এক্সপ্রেশন দিয়ে একটা সিনকে কীরকম এলিভেট করতে পারেন, এবং এটাও আমরা জানি যে জিতের কমিক টাইমিং কীরকম, এবং জিতের একটা প্রেজেন্স আছে যেটা একটা সুপারস্টারের থাকা সব থেকে ইম্পর্টেন্ট। তো এই সকল জিনিসগুলো কিন্তু জিতদার আছে। তো সেই জন্যেই জিতদা হচ্ছে এই সিনেমার সবথেকে বড় পজিটিভ পয়েন্ট। কারণ এখানে জিতদার কাঁধে কিন্তু অনেক কিছু ছিল পুল অফ করা, এই যে লাইনগুলোকে পুল অফ করা, লাইনগুলোকে পারফর্ম করা। তাহলে যদি আমি কমিক লাইন লিখে দিই, কিন্তু তারপরে তো সেগুলোকে পারফর্ম করার জন্য তো ক্যাপাবিলিটি দরকার। সেই যে ব্যাপারটা কিন্তু এই সিনেমার মধ্যে আছে, এবং সেটা জিতদা কিন্তু করে দেখিয়েছেন। তো এরপরে যে পজিটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে সহ অভিনেত্রীদের পারফরমেন্স। এখানে যেমন সিচুয়েশনাল কমেডি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেরকমই কিন্তু স্ল্যাপস্টিকের ওপরেও জোর দেওয়া হয়েছে। কারণ অম্বরীশ বাবুকে যেরকম লাইন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি স্ল্যাপস্টিকের কাজ করছে। তো এখানে সেই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। খালি এই যে সিচুয়েশনালের ওপরই বেস করে আছে ব্যাপারটা, সেরকম কিন্তু না, স্ল্যাপস্টিকও রেখেছে এবং সিচুয়েশনও রেখেছে। তো এই যে ব্যাপারটা খুব ভালো হয়েছে। রজতাভ দত্ত যেরকম পারফর্ম করেছেন, যেটুকু জায়গায় তিনি ছিলেন খুব ভালো। বিশ্বনাথকে যখন নেওয়া হয়েছে আমার মনে ছিল যেন আরেকটুখানি বেশি ইউজ করাই যেতে পারতো। সৌরভ দাস এত ভালো কাজ করেছেন তিনি, মানে তাঁর এবং জিতের কেমিস্ট্রিটা সলিড ছিল। মানে তাদের দুজনের কেমিস্ট্রির ওপরই কিন্তু সিনেমাটা অনেকটা দাঁড়িয়ে আছে। এরপরে আসছি যে এই সিনেমার মিউজিক, খালি আমার টাইটেল ট্র্যাকটা ছাড়া, যেটা সিনেমার লাস্টে আসছে, সেই ট্র্যাকটা ছাড়া যতগুলো মানে আর খালি দুখানা গান আছে, সেই গানগুলো খুব ভালো কিন্তু হয়েছে এবং খুব ভালো ভালো জায়গায় রাখা হয়েছে। এবং একটা জায়গাতে মনে হয়নি আমার স্ক্রিন প্লের যে গতিটাকে স্লো করছে। তো এরপরে আসছি এই সিনেমার হালকা কিছু গ্রাফিক্সের কাজ কিন্তু এই সিনেমার খুব ভালো হয়েছে। এবং এই সিনেমাতে যেরকম লেভেলের আমরা গ্রাফিক্সের ইউজ দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুব স্মার্টলি ব্যবহার করা হয়েছে।
যে পুরোটাই যে গ্রাফিক্স দিয়ে পুল আপ করার চেষ্টা করেছে সেরকম কিন্তু না, তবে আমার দেখতে জিনিসটা বেশ ভালো লেগেছে। এরপরে আসছি আর্ট ডিরেকশন, কারণ আর্ট ডিরেকশন কিন্তু এই সিনেমার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এখানে ল্যাব দেখাতে হচ্ছে, তারপর আমরা সুপার বাইকটা দেখাচ্ছি, কিন্তু সেই জন্যেই আর্ট ডিরেকশানে কিন্তু একটা অনেক বড় হাত থেকে যায়। তো আর্ট ডিরেকশন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই সিনেমার ক্ষেত্রে। আমরা এটা এক্সপেক্ট করি না যে একটা সাধারণ কমার্শিয়াল সিনেমাতে আর্ট ডিরেকশন নিয়ে কথা হবে, কিন্তু এই সিনেমার কথা বলতেই হবে। এরপর আসছি রুক্মিণীকে নিয়ে। তো রুক্মিণী তার দুরকম চরিত্র তাকে প্লে করতে হয়েছে, ঈশা এবং নিশা, একটা রোবট এবং একটা মানুষ। এরপরে যে মানে যে ব্যাপারটা আমার মনে হয়েছে, ঈশার পারফরমেন্সটা অতখানি ভালো তিনি পুল আপ করতে পারেননি, কারণ ঈশার চরিত্রটার মধ্যে কিন্তু অনেকটা ইমোশনাল যে পোর্শনগুলো সেগুলো কিন্তু ঈশার টানার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ইমোশনাল পোর্শনে অ্যাটলিস্ট সিনেমাটা ল্যাক করেছে। অন্যদিকে নিশার চরিত্রটা যদি আমরা দেখি, রোবট অ্যাজ এ রোবট, সেটা কিন্তু খুবই ভালো পুল আপ করে দিয়েছেন রুক্মিণী মৈত্র। এমনভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন সেটাকে দেখতে খুব ভালো লাগে, সেটা খুবই এনজয়েবল, আমার তো খুবই ভালো লেগেছে সেটা। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সময় এই যে রোবটটা ব্লিঙ্ক করছে সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। তো আর একটা পজিটিভ পয়েন্ট আমি অ্যাড করতে চাই, এই সিনেমায় যেরকম ডায়ালগস লেখা আছে এবং সেগুলোকে এমনভাবে অভিনেত্রীরা পারফর্ম করেছেন, সেগুলোকে ডেলিভার করেছেন, সেগুলো মানে সলিড। মানে বেশ কিছু কিছু সিন আছে মানে এত ভালো আর এত হাসিয়ে দেয়, মানে পুরো সত্যি করে দম ফাটা হাসি এসে যাচ্ছে, সেরকম একটা ব্যাপার। সেখানে কিন্তু এটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে খুবই হাসিটার ওপর, কমেডিটার ওপর কিন্তু খুব ফোকাস করা হয়েছে, লাইন্সগুলো ওরকমই লেখা আছে। বেশ কিছু মানে পপ কালচারের সাথে সিঙ্ক করে যখন ডায়ালগ লেখা হয় না, তখন সেটা অনেকখানি অনেক মানুষের কাছে পৌঁছে যায়। যেমন প্রজাপতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকম পপ কালচার নিয়ে একটাই কিছু কিছু কথাই ছিল, সেইগুলো দর্শকের কিন্তু খুব ভালো লেগেছে। তো এই সিনেমার ক্ষেত্রে কিন্তু তার অন্যতা হয়নি। এই সিনেমাতেও এমন কিছু লাইন্স আছে যেগুলো কিন্তু পপ কালচার এবং বর্তমান পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট সেইগুলোকে কেটার করে, এবং দেশের যেরকম এনভায়রনমেন্ট, সোশিও পলিটিক্যাল যে ব্যাপারগুলো সেইগুলোকে নিয়ে কিন্তু লাইন্স লেখা আছে, এবং সেগুলো কিন্তু অডিয়েন্স খুব এনজয় করেছে। এরপরে আমি চলে আসছি কিছু নেগেটিভ পয়েন্টে। তো ফার্স্ট অফ অল আমার যেটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে খরাজ মুখার্জির পারফরমেন্সটা আমার মনে হচ্ছে যেন খুব একটা মানে ক্লিশে হয়ে গেছে, আর সেখানে আমার মনে হচ্ছে একটুখানি যদি ইমপ্রুভমেন্ট হতো আমার ভালো লাগতো, কারণ কি তিনি যেরকম স্টেচারের অভিনেতা, তার কাছ থেকে ঠিক আমি এরকম দেখবো এটা এক্সপেক্ট করিনি। তো আমার আরেকটা যে নেগেটিভ পয়েন্ট সেটা মনে হয়েছে যে এখানে কিছু ভালগার জোকস আছে, এবার সেই জোকসগুলো যখন আমরা পরিবারের সাথে দেখবো, আমরা কি ঠিক সেভাবে এনজয় কি করতে পারবো? কারণ ভালগারিটি যখন একটুখানি হালকাই আছে, খুব বেশি যে আছে তা নয়, কিন্তু যখনই রাখা হয় না, তখন আমার মনে হয় যে অনেকটা অডিয়েন্স একটু আনকমফোর্টেবল ফিল করে ওটা দেখার জন্য। আমি এতে খারাপ কিছু বলছি না, কিন্তু যদি আর একটুখানি মানে পারিবারিক করা যেত, তাহলে ব্যাপারটা আমার মনে হচ্ছে আর একটুখানি ভালো হতো। এবার আমি যে কথাটা বলতে চাই, যে জিৎ ফ্যানরা যারা আমাকে বুমেরাঙের টাইটেল ট্র্যাকটা যখন আমি রিয়াকশান করেছিলাম তখন উত্তম মধ্যম যা খুশি বলেছো, তোমরা দেখতে গেছো সিনেমাটা, আমি কিন্তু পয়সা খরচা করে গিয়ে দেখে এসেছি, কিন্তু তোমরা কি দেখতে গেছো আদৌ? যদি দেখতে যাও এবং লোককে এনকারেজ করো দেখার জন্য, ঠিক আছে? কারণ এই সিনেমাটা কিন্তু চলতে হবেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবে তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।